মাইশা চমকে পিছনে তাকাতে গিয়ে পায়ে পায়ে ধাক্কা লেগে পড়ে যেতে নিবে, তার আগে একটা বলিষ্ঠ হাত তাকে ধরে নিল। মাইশার চোখ খোলাই ছিল। সে ঈর্ষাদকে দেখে সাথে সাথে বেশিক্ষণ চোখাচোখি না করে দাঁড়িয়ে গেল। আপনি এখানে? যাচ্ছিলাম, তোমাকে দেখে আটকে গেলাম। ভয় পেয়েছো? এভাবে একটা মেয়ের ঘাড়ের কাছে এসে ভয় দেখাতে লজ্জা করে না? কণা আপু জানে সব। ঈর্ষাদ পিছনে 2 হাত রেখে মাইশার দিকে ঝুঁকে বলল, তুমি চাইলে বলতে পারো ওকে, ও কিছু বলবে না। আর তুমি তো অন্য কোনো মেয়ে না। সম্পর্কে দেখতে গেলে তুমি আমার। মাইশা চমকে তাকালো ঈর্ষাদের দিকে। ঈর্ষাদ কি তবে তাদের সম্পর্কটা মেনে নিচ্ছে? কোন সম্পর্কের কথা বলছে তাহলে ঈর্ষাদ ওকে? তুমি আমার জুনিয়র, সিনিয়র হিসেবে এইটুকু ফান করতেই পারি। কোনা বুঝবে, চিন্তা করো না। চলো, এগিয়ে দিয়ে আসছি। লাগবে না, আসতে পারেন আপনি। আর হ্যাঁ, আপনি সম্পর্ককে ফান হিসেবে নিলেও আমি সম্পর্ককে সম্মান করতে জানি। সো প্লিজ যান। ঈর্ষাদ আর কথা বাড়ালো না। মাইশা চলে গেল। ঈর্ষাদের ফোনে একটা ফোন আসলো। ঈর্ষাদ ফোনের দিকে তাকিয়ে দেখলো কণা ফোন দিয়েছে। ফোনের দিকে তাকিয়ে মুচকি হাসলো সে। ফোন ধরে বলল, বলো জান, কি খবর? কণা কিছু একটা বলতে ঈর্ষাদ হাসলো। কথা বলতে বলতে গাড়িতে উঠে বসলো। তোরা রেডি তো? ভাবনা ব্যাগ কাঁধে নিল। উদিত, ওয়াহিদ, লিপিকা, তাইজিনকে দেখে নিয়ে বলল, রেডি, চল। মাইশা মুচকি হেসে বেরিয়ে গেল। আজকে তাদের অনেক বড় একটা ট্যুর হবে। অবশ্য তার আগে মিশন কমপ্লিট করতে হবে, বউ ভাগানোর মিশন। দল বেঁধে সবাই বের হওয়ার মুখে ওদের সামনে পড়লো সৌরাজ। কিছু কিনছিল মনে হলো, হয়তো বই, কারণ তার এক হাতে মোটা মোটা 3টা বই। সবাইকে ব্যাগ কাঁধে নিয়ে দল বেঁধে যেতে দেখে খানিকটা ভ্রুকুচকে জিজ্ঞাসা করলো, সবাই কোথায় যাচ্ছ? সবাই একে অপরের দিকে চাওয়াচাই করলো। মাইশা সবার আগে বলে উঠলো, সামনে যাচ্ছি। দল বেঁধে? আমরা তো সব সময় দল বেঁধেই থাকি, কোনোদিন দেখেছেন একা থাকতে? সরোজের মুখটা স্বাভাবিক হয়ে আসলো। হালকা হেসে বলল, ভাবনা যখন বলেছে তখন ঠিকই বলেছে। কথাটা যে ঠাট্টা করে বলেছে সেটা কারো বুঝতে বাকি নেই। ভাবনা কোমরে হাত দিয়ে নাক ফুলিয়ে জিজ্ঞাসা করলো, কি বলতে চাইছেন আপনি? আমি ভুল বলি? আমি কি বলেছি তুমি ভুল বলো? ওয়াহিদের কেন যেন ভাবনার সাথে সৌরাজের এত হেসে হেসে কথা বলাটা পছন্দ হলো না। সে ভাবনার কানে কানে বলল, কথা শেষ কর, যেতে হবে। বিয়ে বসে যাবে। আপনার সাথে পরে কথা বলছি, আমাদের যাওয়াটা আগে জরুরি। সৌরাজ কিছু বলল না। ওরা চলে গেল, কিন্তু বুঝতে পারলো এরা সবাই মিলে নিশ্চয়ই কোনো জট পাকাচ্ছে, ভয়ানক কোনো কাজ করতে যাচ্ছে। সবাই ব্যাগ ট্যাগ কাঁধে নিয়ে কোনো বিপদে না পড়ে যায় আবার। সৌরাজের থেকে পালিয়ে এসে একেবারে আনাইশার বাসায় এসে থামলো সবাই। তারপর প্ল্যান মোতাবেক নিজের বোরখাটা পরে নিল ভাবনা। সবাই মিলে ঠিকঠাক হয়ে সব রকম নার্ভাসনেস দূর করে হাসি হাসি মুখ নিয়ে ভিতরে ঢুকে যায়। ভিতরে বেশ ভালো মতনই ঢুকে গেছে, কারণ ওদের ইনভাইট করা হয়েছিল বিয়েতে। তবে ঢোকার মুখে দেখা হয় আনাইশার বাবার সাথে। উনি তাদেরকে দেখে কুশল বিনিময় করে, কিন্তু হুট করে ওনার চোখ যায় বোরখা পরিহিত মেয়েটির দিকে। আনাইশার বাবার চোখ ভাবনার উপর পড়তে দেখে প্রাথমিকভাবে ঘাবড়ে যায় সবাই। লিপিকা একটু হাসি খুশি মুখ নিয়ে জিজ্ঞাসা করে, কি দেখছেন আঙ্কেল? এই মেয়েটা কি তোমাদের ফ্রেন্ড? আজকে প্রথম দেখলাম মনে হচ্ছে। তোমরা কেউ তো এইভাবে বোরকা পরে মুখ ঢেকে আসো না। সবাই ঢোক গিলে এক দফা, কিন্তু ভয় নেই। ওরা ভেবে এসেছিল এইরকম প্রশ্নের কি জবাব দেবে। প্ল্যান মোতাবেক ওয়াহিদ বলল, আঙ্কেল ও মাইশার বোন সৃজনী। আসলে ও আগে এমন ছিল না, এখন হয়েছে। ওর বিয়ে দেওয়ার কথা ভাবছে ওরা সবাই। আর ছেলেও দেখা হয়ে গেছে। ছেলে একটু ইসলামিক টাইপের, তো তাই সৃজনী এখন নিজেকে ইসলামিক টাইপ করে নিচ্ছে। ভাবনার খুব ইচ্ছে করলো এই কথা শোনার পর জোরে জোরে হাসতে। আর বিশেষ করে যখন সৃজনী এসব শুনবে তখন কি হবে, আর তখন ওর মুখটা কেমন হবে ভেবেই ভাবনার আরো বেশি গড়াগড়ি করে হাসতে মন চাচ্ছে। কিন্তু অজ্ঞতা, কোনো উপায় নেই। বোরখার আড়ালে হালকা হাসা যাবে, বেশি হাসতে গেলে নির্ঘাত কেস খেতে হবে। ভাবনা আনাইশার বাবাকে সালাম দিল। আনাইশার বাবা হাসি মুখে বলল, বাহ, বেশ ভালো তো। এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবে? অবশ্য ভালোই হয়েছে। এখনকার যুগে ছেলে মেয়েদের একদম ভরসা নেই, কে কখন কার সাথে কি করে বসে। এর থেকে ভালো বিয়েটা দিয়েই দাও।
তো ভাবনা আর মাইশা মা কবে বিয়ে করছে? আর ভাবনা মা কোথায়? ও আসেনি? ভাবনা তো অনেক আগেই চলে এসেছে। মেয়েটা এত ফার্স্ট যে কি বলবো আঙ্কেল, আমাদের থেকে ওরই আগ্রহ বেশি, এমনকি আনার থেকেও। যেন মনে হচ্ছে বিয়েতে আনার না, ওরই। নিজের এত বড় একটা গুণের কথা শুনে বোরখার নিচে থেকে ভাবনার বিষম লেগে গেল। লিপিকা এসে ওর পিঠ চাপড়াতে লাগলো। আনাইশার বাবা বলল, ওর পানি খেতে হবে, দাঁড়াও আমি এনে দিচ্ছি। না না আঙ্কেল, লাগবে না, আমরা আনার কাছে যাই, তাহলেই সব ঠিক হয়ে যাবে। আনার ঘর কোন দিকে? এমন ভাব করছো যেন তুমি কোনোদিন আসোনি এখানে। তোমরা তো জানো আনাইশার ঘর কোথায়। যাও গিয়ে দেখা করে আসো। উদিত দাঁত কিরমির করে তাকালো তাইজিনের দিকে। ছেলেটা সব সময় বেফাস কথা বলে ফেলে। সাধে কি তখন ভাবনা বলল, ওদেরকে বিপদে ফেলার জন্য তাইজিন যথেষ্ট। অতিরিক্ত ভয়েও নিজের হুঁশ হারিয়ে ফেলে। উদিত ম্যানেজ দেওয়ার জন্য বলল, আসলে আঙ্কেলও হয়তো বুঝতে পারেনি। ও ভেবেছে বিয়ের জন্য যদি অন্য কোথাও নিয়ে যায়, তাই না ভাই তাইজিন? উদিত গুঁতো দিয়ে বলল। তাইজিন সাথে সাথে মাথা দুলিয়ে হ্যাঁ জানালো। তারপর ওরা উপরে চলে গেল আনাইশার ঘরের দিকে। আনাইশার ঘরে গিয়ে দেখলো ওকে ভিড় করে আশেপাশে অনেকেই দাঁড়িয়ে আছে, কিন্তু আনাইশা নিজের মুখটাকে গম্ভীর করে রেখেছে। এতটাই মনমরা হয়ে আছে দেখে বোঝা যাচ্ছে পারলে এখনই কেঁদে দিবে সে। ওরা সবাই মিলে এগিয়ে যেতে আনাইশা মাথা তুলে তাকালো। মাইশা উদিত সবাইকে দেখে একসাথে জড়িয়ে ধরলো। ওর মুখের হাসি বলে দিচ্ছে ওর বন্ধু মলের ওপর ওর ভরসা কতটা। হয়তো ভাবছে এইবার ওর নিশ্চিত মুক্তি, স্বপ্ন পূরণের পথে আর কোনো বাধা নেই। ওদের কোলাকুলির মাঝে ভাবনা নিজের বোরখা তুলে বলল, তাড়াতাড়ি রুম ফাঁকা কর আনা, আমরা নিয়ে যাব তোকে। আনাইশা চোখের কোণে আসা পানিটা মুছে নিয়ে স্বাভাবিক হয়ে সবাইকে বেরিয়ে যেতে বলল। যেহেতু বন্ধুরা এসেছে তাই ওর কাজিন বোনেরা কোনো প্রশ্ন না করে বেরিয়ে গেল। ওরা সবাই বের হতে মাইশা, উদিত, ওয়াহিদ আর তাইজিনকে বাইরে যেতে বলল। তারপর দরজা লাগিয়ে দিল। ভাবনা নিজের বোরখা খুলে ফেললো। মাইশা আনাইশাকে ভারী সারি গহনা খুলতে বলে হালকা জামা কাপড় পরে নিতে বলল, যাতে দৌড়াতে সুবিধা হয়। আনাইশা দ্রুত নিজের জামা আর মুখের ভারী মেকআপ তুলে নিল। আলমারি থেকে আগে থেকে গুছিয়ে রাখা নিজের ব্যাগটা বের করলো। ব্যাগটা দেখে কেউ কিছু বলেনি তাকে। ভেবেছে জামাই বাড়ি নেওয়ার হয়তো ব্যাগ। ভাবনা নিজে ঠিকঠাক হয়ে নিল। লিপিকা, মাইশা, ভাবনা আনাইশাকে ঘিরে নিল, যেন ভিড়ের মাঝে গেলে কেউ ওকে দেখতে না পারে বা কোনো কিছু বুঝে সন্দেহ করতে না পারে। কিন্তু বলে না যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। ওদের সাথে এর ব্যতিক্রম হবে, ব্যাপারটা কেমন যেন মানানসই হয় না। তাই ওরা যখনই বের হতে যাবে ঠিক তখনই আরো একবার আনাইশার বাবার সামনে পড়লো। হুট করে আনাইশার বাবার সামনে পড়াতে আনাইশা সহ বাকিরা ঘাবড়ে গেল। মাইশা একটু হেসে বলল, আঙ্কেল আমরা বাইরে যাচ্ছি, গেট ধরবো, আপনি কি কিছু বলবেন? হ্যাঁ, তখন তো ভাবনা মায়ের সাথে কথা হয়নি, তাই এখন কথা বলতে আসলাম। লিপিকার মাইশা ভাবনাকে এগিয়ে দিল। ভাবনা তো এমনি ঘাবড়ে ছিল, তারপর হুট করে ওকে এগিয়ে দিতেই ও আরো বেশি নার্ভাস হয়ে গেল। একটা ঢোক গেলে হেসে জিজ্ঞাসা করলো, কেমন আছেন আঙ্কেল? এই তো ভালো। তুমি ভালো আছো তো মা? তোমার বান্ধবীর সাথে দেখা হয়েছে? ভালো করে খাওয়া দাওয়া করে যেও কিন্তু। জি আঙ্কেল, আমিও ভালো। আর আমাকে নিয়ে ভাববেন না, আমরা সবাই আপনার মেয়েরই মতন। ভাবনার এমন কথায় ক্যাবলাকান্তের মতন তার দিকে তাকালো ওয়াহিদ, উদিত আর তাইজিন। সবাই মেয়ের মতন? কোন দিক দিয়ে ওদের মেয়ে লাগে ভাবনার? ওদের চাহনি দেখে ভাবনা বুঝলো সে ঘাবড়ে গিয়ে তাইজিনের মতন হয়ে গেছে। না মানে ছেলে মেয়ের মতন। আনাইশার বাবা আরো দুই একটার কথা বলে চলে গেলেন। এদিকে বোরখার নিচে আনাইশা তো বারবার আল্লাহকে ডাকছে। তার বাবা যে রাগী, নিশ্চিত ধরা পড়লে তাকে আর আস্ত রাখবে না, ত্যায্য কন্যা করে রেখে দিবে। আনাইশার বাবা যেতেই এরা সবাই আরো একবার দ্রুত হেঁটে বেরিয়ে গেল। গেট থেকে বেরোতে সবাই দল বেঁধে দিল এক দৌড়। অনেক দূর গিয়ে নিজের দৌড় থামালো। এতটা দূর ওরা হয়তো আসবে না, আর আসলেও এখানে লুকিয়ে থাকার মতন জায়গা আছে। উদিত তাইজিনকে জিজ্ঞাসা করলো, আর কত দূর? গাড়ি আসছে, দুইটা গাড়িতে আমরা উঠে ডাইরেক্ট আমার কাজিনের বাড়ি চলে যাব। দূর একটু আছেই, চিন্তা করিস না। ওই তো দেখ গাড়ি এসে গেছে। গাড়ি এসে থামতেই সবাই গাড়িতে উঠে বসলো দ্রুত। তারপর গাড়ি টান দিতে বলল। গাড়িতে উঠে আনাইশা নিজের বোরখার মুখ তুলে ধরলো।
ওকে বোরখা তুলতে দেখে ওর সাথে যারা আছে অর্থাৎ মাইশা, ভাবনা, দীপিকা ফিক করে হেসে দিল। বেশ ভালোই এনজয় করেছে তারা বউ পালানোর অভিযান। তাইজিনের কাজিনের বাসায় পৌঁছে গেল সবাই। আনাইশা নিজের বোরখাটা ভালো মতন পরে মুখ ঢেকে নিল, তারপর ওদের পিছু পিছু যেতে লাগলো। কিন্তু ঢোকার মুখে আগেই উদিত বলল, তুই নিশ্চিত তো বাসায় কেউ নেই আর কিছুদিন থাকবে না? আরে আমি ব্যবস্থা করেছি, এত চিন্তা কিসের? সেটাই তো চিন্তা। দীপিকার কথা তাইজিন উদিত শুনতে না পেলেও মাইশা, ভাবনা, আনাইশা আর ওয়াহিদ ঠিকই শুনল। ভাবনা ফিক করে হেসে দিল। তাইজিন ভ্রু কুচকে তাকালো তার দিকে, জিজ্ঞাসা করলো, হাসছিস কেন? ভূতে ধরেছে নাকি? এক কাজ কর, গিয়ে দেখে আয় সবাই বাড়িতে আছে নাকি বাড়ি খালি। তাইজিন আবার একটু ভাব নিল, নিজের শার্ট ঠিক করতে করতে বলল, কি বোকা রে তুই, দারোয়ানকে জিজ্ঞেস করলেই তো হয়, খামোখা অন্য কাউকে বলতে যাব কেন, আর দেখতেই বা যাব কেন? বলে বেশ ভাব নিয়ে নিতে দারোয়ানের কাছে গেল। ওর ভাব দেখে ভাবনা ভেঙচি দিল। এখন যে দেমাগ দেখাচ্ছে, দেখা যাবে হুট করে এমন কিছু হয়েছে, সব দেমাগের হাওয়া ফুস করে বেরিয়ে যাবে। হলো তাই। দারোয়ানের কাছে তাইজিন গেল বুক ফুলিয়ে, আর আসলো চিন্তিত মুখ নিয়ে চ্যাপটা হয়ে। মাইশা দেখে বুঝলো এই ছেলে নিশ্চয় কোনো গন্ডগোল করেছে। সে সরাসরি তাইজিনকে জিজ্ঞাসা করলো, কি ঝামেলা পাকিয়েছিস, বলে দে সরাসরি। বাড়ির লোকেরা কেন জানি একটু আগেই ফিরে এসেছে, সাথে ভাইয়ার শালা আর অনেকেই আছে। সবাই সমস্বরে চিল্লিয়ে বলল, হোয়াট? তাইজিন ওদের চিল্লানিতে নিজের কানে হাত দিল। মাইশা ওদের আস্তে কথা বলতে বলল, চুপ কর ভাই, আগে দেখে আয় ভেতরে কি হয়েছে, আসল কাহিনীটা জেনে আয়। থাকার মতন পরিস্থিতি হলে অবশ্যই থাকা যাবে, আশা করা যায় আর কি। আমি উদিত আর ওয়াহিদকেও নিয়ে যাই। উদিত আর ওয়াহিদ না করলো না, তাইজিনকে নিয়ে ভিতরে চলে গেল। মাইশা, ভাবনা, আনাইশা, দীপিকা বাইরে দাঁড়িয়ে আছে সাইড করে। ভিতরে কি হচ্ছে বা কি হবে সেটাই চিন্তা হচ্ছে তাদের। হুট করে মাইশার মনে হলো তাকে কেউ দেখছে। আশেপাশে তাকিয়ে দেখলো কেউ নেই। তার চোখ ল্যাম্প পোস্টের দিকে যেতে মনে হলো এখানে কেউ একজন লুকিয়ে আছে, কিন্তু আদৌ লুকিয়ে আছে কিনা বোঝা যাচ্ছে না, কারণ মানুষটি ফোন তাক করে আছে। হয়তো মানুষটা ফোনে কিছু করছে, হয়তো উনি ওইখানে দাঁড়িয়েছে, যেটা মাইশার মনে হচ্ছে উনি লুকিয়েছে। লুকাতে যাবে বা কেন? আর মাইশাকে বিনা কারণে কেউ কেনই বা দেখতে যাবে? এইটা তার ভুল, সম্পূর্ণ ভুল। মাইশাকে আলতো করে ধাক্কা দিল ভাবনা। ভ্রু নাচিয়ে জিজ্ঞাসা করলো কি হয়েছে। মাইশা মুচকি হেসে দুই পাশে মাথা দুলে কিছু না বলল। তারপর আবার সেই দিকে তাকাতে দেখলো লোকটা নেই। খানিকটা চমকালেও পরে দেখলো লোকটা অন্য রাস্তা দিয়ে হেঁটে কোথাও চলে যাচ্ছে। মাইশা ব্যাপারটা গুরুত্ব না দিয়ে আনাইশার কথা ভাবতে লাগলো। যদি সত্যি তাইজিনের বাসায় থাকার সুযোগ না হয় তখন কি করবে ওরা? এইসব ভাবতে ভাবতেই হাসি হাসি মুখ নিয়ে আসলো তাইজিন। এসে চিল্লিয়ে বলতে লাগলো, ব্যবস্থা হয়ে গেছে ভাইয়া, ভাবিকে বলেছে আমার ফ্রেন্ড ওনার বাবা বাড়ি গেছে। আমি তো ছেলে আমার কাছে কিভাবে রাখি, তাই ওদের কাছে রাখতে এসেছি। ওরা তো এক কথায় রাজি হয়ে গেছে, তবে বেশি না, মাত্র 2-3 দিন। ততদিন আঙ্কেল আমাদের বাসা চেক করতে চাইলে চেক করে নিয়ে ক্লিয়ার হয়ে যাবে, তারপর আমাদের বাসায় রাখা যাবে। কি বলিস ভাবনা? আমার মনে হয় আমাদের যাওয়া ঠিক হবে না। একটা কাজ কর, আনাকে তোরা 3 জন নিয়ে যা। আনা, চিন্তা করিস না, 2-3 দিনের মধ্যে আমরা নিয়ে যাব তোকে। আনাইশা খানিকটা ঘাবড়ে আছে। অজানা জায়গায় একা কিভাবে থাকবে ও? তাইজিন সেটা বুঝে বলল, চিন্তা করিস না, এই 2-3 রাত আমি এই বাসায় থাকবো। সাথে সাথে আনাইশার মুখে হাসি ফুটলো। কিছুটা স্বস্তি বোধ করলো। আনাইশাকে সবাই মিলে শান্ত থাকতে বলে আর চিন্তা করতে না বলে যে যার বাড়ি গন্তব্যে চলে গেল। মাইশা আর ভাবনাও যাবে। তার আগেই তাইজিনকে জিজ্ঞাসা করলো, ওরা বিয়ে বাড়ি থেকে এত তাড়াতাড়ি এসেছে কেন রে? আমার বড়ই বা কেন ওদের সাথে? মেয়েকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই জন্য ওরা চলে এসেছে রাগারাগি করে। মাইশা চমকালো। সাথে সাথে নিজের মনে আসা ভয়ের কথাটা কাউকে বলতে ইতস্তত বোধ করলো, বিশেষ করে আনাইশার সামনে। বেচারি এমনি ভয় পেয়ে আছে, তারপর যদি মাইশার ভাবনাগুলো ওকে বলে তাহলে তো ও যেতেই চাইবে না। মাইশা নিজেকে সামলে আনাইশাকে হাসি মুখে বিদায় দিল। ভাবনার সে মিলে রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। আর তাইজিন আর আনাইশা মিলে ঘরের ভিতরে গেল। অনবরত হামি দিয়ে যাচ্ছে ভাবনা।
কালকে একই তো রাতে দেরিতে পৌঁছেছে, তার উপর আনাইশার চিন্তায় ঘুমও হয়নি ভালো করে। আনাইশা তো কিছুদিন ভার্সিটিতে আসতে পারবে না, বলা তো যায় না। ওর মা বাবা হয়তো ভার্সিটিতে খুঁজতে আসবে। ভাবনা বারবার মাইশার ওপর পড়ে যাচ্ছে ঘুমে। লিপিকা সেটা দেখে বলল, আমাদের ভাবনা বুঝি রাত জেগে প্রেম করছে? সারা রাত ঘুম হয়নি মনে হয়। ভাবনার ঘুম চট করে ভেঙে গেল। কেন জানি আজকাল লিপিকার কথাগুলোকে তার টিটকারি মনে হয়। মনে হয় যেন ওয়াহিদকে কেড়ে নিয়ে সে ভীষণ খুশি, আর বিশেষ করে ভাবনার কাছ থেকে কেড়ে নিয়ে। কিন্তু পরক্ষণে ভাবনা নিজেকে অনেকগুলো বকা দেয়। এগুলো ভাবা মোটেও ঠিক না। সে তার বন্ধু বান্ধবদের বিশ্বাস করে, ওরা আর যাই হোক হিংসুটে নয়। ভাবনা হেসে জবাব দিল, না রে, তোদের মতন ফ্রেন্ডরা থাকলে আর প্রেম করার প্রয়োজন হয় না। তোদের নিয়ে অ্যাডভেঞ্চার করতে করতেই সময় কেটে যায়। মাইশা ভাবনার ঘুরিয়ে বলা কথাটা স্পষ্ট করে বলল, কালকে আনার চিন্তা ভাবনা, ঘুমাইনি সেই জন্য। তোর তো শরীর খারাপ করবে ভাবনা, এইভাবে রাত জাগলি কেন? ভাবনার মনে এক প্রকার অনুভূতি উকি দিতে চাইলেও সে সেটাকে দমিয়ে বলল, আমার শরীর নিয়ে তোরা তো ভাবতে হবে না রে ওয়াহিদ। আপাতত তুই লিপিকে নিয়ে ভাব। এমনিতেও আনার ব্যাপারটা ক্লিয়ার হলে হয়তো ওর আগদের ডেট পড়বে, সেটা নিয়েই ভাব। ওয়াহিদ কিছু বলবে তার আগে উদিত জিজ্ঞাসা করলো, ভালো কথা, তাইজিন কোথায়? বলতে বলতে তাইজিন বরাবরের মতন হাসি খুশি মুখ নিয়ে চলে আসলো। মাইশা ওরা খানিকটা অবাক হলো, কারণ ভার্সিটি থেকে ওর কাজিনের বাড়ি যথেষ্ট দূরে, এত তাড়াতাড়ি পৌঁছানো তো সম্ভব না। মাইশা তাই জিজ্ঞাসা করলো, কিরে, এত তাড়াতাড়ি কাজিনের বাড়ি থেকে চলে আসলি? আমি ওদের বাসায় রাত থাকিনি রে। মা ফোন দিয়ে বললো বাসায় কি যেন দরকার, তাই আর থাকিনি। তবে আজকে যাব ভাবিস না। কি করেছিস তুই এটা তাইজিন? আমি তো ওকে তোর ভরসায় ছেড়ে দিলাম। মাইশাকে হুট করে এমন রিয়াক্ট করতে দেখে কিছুটা ঘাবড়ে যায় তাইজিন। বলে, চিন্তা করিস না মাইশা, ওরা খারাপ না, ভালো মানুষ। ব্যাপারটা ভালো খারাপের নয়, ব্যাপারটা অন্য এক মিলে। তোরা চল আমার সাথে, আজকে কোনো ক্লাস করতে হবে না, তাড়াতাড়ি আনার কাছে যাব। দাঁড়া, ওকে একটা ফোন দিলেই তো জানা যাবে ও ঠিক আছে কিনা। উদিতের কথায় মাইশা দাঁড়িয়ে গেল। উদিত ফোন দিচ্ছে বারবার, তো আনাইশার ফোন বন্ধ বলছে। উদিত দুশ্চিন্তার মুখ নিয়ে ফোনটা রেখে দিতে মাইশা বুঝলো তার সন্দেহ ঠিক হওয়ার চান্স আরো এগোচ্ছে। সে দ্রুত হাঁটা দিল বাইরের দিকে। তার পিছন পিছন বাকিরাও যেতে লাগলো। কিন্তু ভাবনা এত জোরে হাঁটছিল যে ও খেয়াল করেনি কখন সৌরাজ ওর সামনে দিয়ে আসছিল। আর কি হবে, ঠাস করে দুজনে ধাক্কা লেগে গেল। আর সৌরাজ নিজের বাঁকা হাসি দিয়ে কায়দা করে ভাবনাকে বুকে জড়িয়ে নেওয়ার মতন ধরলো। ভাবনা চোখ খুলে সৌরাজকে দেখতেই আশেপাশে দেখতে লাগলো। ভাগ্যিস এইদিকে বেশি মানুষ নেই, নইলে এই স্যারের যত মেয়ে ভক্ত সব আজকে অজ্ঞান হয়ে যেত, আর ক্লাসে গেলে নিশ্চিত ভাবনাকে গণপিটুনি দিত। ভাবনা সোজা হয়ে দাঁড়াতে সৌরাজ জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছ তুমি ক্লাস না করে? আর এত কিসের তারা যে সামনে কে আছে দেখছো না? ভাবনা আঙ্গুল তাক করে কিছু বলবে তার আগে ভাবনার মনে পড়লো ওর বন্ধুরা সব বেরিয়ে গেছে ভার্সিটি থেকে। সেও তার নিচে পড়া থাকা ব্যাগটা দ্রুত কাঁধে নিয়ে বলল, বউ পালানো অভিযানে যাচ্ছি। আপনি তো কোনো কাজে আসবেন না, তাই দয়া করে পিছু ডাকবেন না বলে দিচ্ছি। বউ পালানো অভিযান শুনে খানিকটা ভরকে গেল সৌরাজ। কিছু প্রশ্ন করবে তার আগে ভাবনা দিল এক ভোদর। সৌরাজের সন্দেহ হলো এরা বাচ্চারা মিলে নিশ্চিত কোনো গন্ডগোল করবে, ওদের একা ছাড়া ঠিক হবে না। সৌরাজও বেরিয়ে গেল। মাইশা সহ বাকিরা এসে অনেকক্ষণ ধরে দরজায় বাড়ি দিয়ে যাচ্ছে, কিন্তু কেউ খুলছে না। হয়তো কেউ শুনতে পারছে না, এমনটা না যে কেউ নেই, সবাই আছে কিন্তু দরজা খুলছে না। ওরা দারোয়ানকে জিজ্ঞাসা করে এসেছে। পরিশেষে তাইজিনের ভাবি এসে দরজা খুললো। খুলে বেশ গম্ভীর স্বরে জিজ্ঞাসা করলো, কি চাই? আমার আনার মানে আনাইশার সাথে দেখা করতে এসেছি। উনি পুনরায় গম্ভীর কণ্ঠে বললেন, আনাইশা তোমাদের কারোর সাথেই দেখা করবে না, চলে যাও। কে বলেছে দেখা করবে না? ও বলেছে? অসম্ভব, এইভাবে আপনি আমাদের ফ্রেন্ডকে আটকে রাখতে পারেন না। উনি কিছু বলবে তার আগে ওনার হাজবেন্ড অর্থাৎ তাইজিনের কাজিন ভাই চলে আসলো দেখতে যে কে এসেছে। উনিও আসার পর একই রকম মুখ করে ওদের সাথে কথা বলতে লাগলো। আনাইশার সাথে দেখা করতে চাইলে উনিও না বলে দেন। মাইশা এবার সরাসরি জিজ্ঞাসা করে, আপনারা কি জোর করে আমাদের বাড়ির ছেলের সাথে আনার বিয়ে দিতে চাচ্ছেন? বুঝতে যখন পেরেছো তখন এসেছো কেন? আমার ভাইকে বিয়ে করতে অস্বীকার করেছে ওই মেয়ে। আমাদের অনেক ফেস লস হয়েছে, আর কোনো অপমান আমরা মানব না। ওই মেয়েকে আজকেই বিয়ে করতে হবে আমার ভাইকে।
আর তোমরা যদি গন্ডগোল করতে আসো, পুলিশে ধরিয়ে দেব তোমাদের, একটা কেউ ছাড়বো না, এমনকি তাইজিন তোমাকেও না। তাইজিন নিজের ভাইকে জিজ্ঞাসা করে, ভাইয়া তুইও কি একই কথা বললে? তাইজিনের ভাই নিজের বউয়ের পক্ষে সাপোর্ট করে বলে, তোর ভাবি যা বলছে সেটাই আমি বলছি, আমার অন্য কোনো মত নেই। ভাবনা তাচ্ছিল হাসলো, একবার ওয়াহিদের দিকে তাকালো, আবার মুখ ফিরিয়ে নিল। ভালোবাসা এইভাবে সবাইকে মেরুদণ্ডহীন করে দেয়। ওয়াহিদকেও দেখেছে নিজের সম্পর্ক বাঁচানোর জন্য কিভাবে ওর সব আবদার মেনে নেয়, কিভাবে ওর সব হ্যাঁতে হ্যাঁ মিলায়। তেমন কিছু না। তাইজিনের ভাইয়া হলো ওয়াহিদের বিয়ের পরের প্রতিচ্ছবি। উদিত বলল, দেখুন, একজন মেয়ের মতের বিরুদ্ধে গিয়ে আপনি ওকে জোর করে বিয়ে দিতে পারেন না। তোমাদের তো আমার উপর কৃতজ্ঞ থাকা উচিত। আনেশার বাবা সব জানার পর তোমাদেরকে পুলিশে দিতে চেয়েছিল। আমার বরের ভাই আছে বলে আমি ওদেরকে মানা করেছি পুলিশকে জানাতে, বাঁচিয়ে দিয়েছি তোমাদের। ভালো হবে তোমরা নিজেদের বাঁচিয়ে চলে যাও। তার মানে আমার বাবা? তাইজিনের ভাই বলল, সব জানে উনি, আর খুব তাড়াতাড়ি উনি আসছেন। উনি আসলেই বিয়ে হয়ে যাবে। এখন তোমরা আসো। বলে ঠাস করে ওদের মুখের উপর দরজা লাগিয়ে দিল। ওয়াহিদ দরজায় বাড়ি দিতে গেলে মাইশা আটকে দেয়, ইশারায় ওদের বেরিয়ে আসতে বলে। এইখানে কোনো কথা বলা বা কোনো প্ল্যান করা ঠিক না, তাই বাধ্য হয়ে ওরা সবাই বাড়ির থেকে চলে আসলো। তাইজিন মুখ ঝুলিয়ে আছে, নিজেকে অপরাধী মনে হচ্ছে তার জন্যই সবকিছু হয়েছে। সে যদি এখানে না আনতো তাহলে হয়তো এইসব কিছুই হতো না। মাইশা তাইজিনের মনোভাব বুঝতে পেরে বলল, তুই নিজেকে দোষ দিস না তাইজিন, তোর কোনো দোষ নেই। তুই তো আর জানতি না এই ছেলেই সেই ছেলে কিনা। আর এমনিতেও এই সবে কারোর কোনো হাত ছিল না, সবটাই ভাগ্য। এখন কি আমরা ভাগ্যের ওপর দোষ দিয়ে হাত পা গুটিয়ে বসে থাকবো, কিছু করব না? কে বলেছে কিছু করব না? ওরা তো বলল বিয়ের রাতে। আমরা যা করার মাগরিবের পর অর্থাৎ সন্ধ্যার দিকে করব। বউ পালানো অভিযানে যখন ঢুকেছি তখন বউকে পালিয়ে নিয়ে যাবই, কিন্তু ততক্ষণ আমাদের এই আশেপাশে কোথাও লুকিয়ে থাকতে হবে। তাইজিন, তুই জানিস আনাইয়া কোন রুমে থাকে? তাইজিন মাথা দোলালো, অর্থাৎ সে জানে। মাইশা বাঁকা হাসলো। এইবারই হবে আসল খেলা। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো। মাইশাদের প্ল্যান অনুযায়ী যা যা লাগে সবকিছু এনে রেখেছে ওরা। আপাতত প্ল্যান মোতাবেক শুরু স্টেপ অর্থাৎ দেয়াল টপকানোর কাজটা করছে। তাইজিন যেহেতু জানে কোন সাইডে কোনো পাহারা থাকে না, তাই ওদের বেশি অসুবিধা হয়নি। মাইশা ভাবনার লিপিকাকে দেওয়াল টপকাতে মানা করলে ওরা শুনলো না। লড়াইয়ে যখন একসাথে নেমেছে তখন শেষ পর্যন্ত যা যা করা লাগে সব করবে। শোন, দেয়াল তো টপকে এলাম, এবার তো আনাইশার দৃষ্টি আকর্ষণ করতে হবে। ভাবনার কথায় তাল মিলিয়ে উদিত বলল, শুধু তাই না, আগে নিশ্চিত হতে হবে এইটাই আনার ঘর কিনা। যদি না হয় তখন একজনকে ইশারা করতে গিয়ে আরেকজনকে করব, তখন আবার আরেক ঝামেলা। না না বাবা, তুই শিওর বল আগে। আরে বললাম তো আমি নিশ্চিত। একবার ভুল করেছি বলে কি বারবার করবো নাকি? তোরা ওকে ডাকার ব্যবস্থা কর। আচ্ছা, আমি কি পাথর মেরে দেখবো? পাগল নাকি তোরা? ঢিল ছুড়লে আওয়াজ হবে, শুধু আনা না বাকিরাও শুনতে পাবে। অন্য কিছু ভাবতে হবে। আচ্ছা ভাবনা, তোর ব্যাগে বড় খাতাগুলো আছে না? মানে পেজ আর কি। ভাবনা মাথা দোলালো। তার কাছে আছে। মাইশা তাড়াতাড়ি সেটা বের করতে বলল। ভাবনা ওর খাতাটা বের করে মাইশার হাতে দিল। মাইশা খাতা থেকে 4-5টা পেজ ছিঁড়ে সেগুলোকে মুঠো করলো, তারপর উদিতের হাতে ধরিয়ে দিল। ওদের মধ্যে উদিত একটু বেশি লম্বা, আর যেহেতু বাসাটা দোতলা আর ব্যালকনিতে গ্রিল নেই, তাই বেশি একটা সমস্যা হবে না। উদিতকে বুঝিয়ে দিতে উদিত ওই দিকে তাক করে কাগজগুলো ছুটতে লাগলো। প্রথম কাগজ ছোড়ার পর অপেক্ষা করলো। যখন দেখলো আনাইশা আসেনি, তখন বানিয়ে রাখা আরো অমন কাগজের সমষ্টিগুলো মাইশা উদিতের হাতে দিতে লাগলো। এইভাবে মোট 5টা ঢিল মারলো, কিন্তু আনাইশা আসছে না। ওয়াহিদ বিরক্ত হয়ে বলল, এই মেয়ে কি নাকটাকে ঘুমাচ্ছে নাকি? এতগুলো ঢিল দিলাম, কোনো নড়নচড়ন করছে না। মাইশা অন্য বুদ্ধি ভাবছিল। তারপর হুট করে ওর চোখ গেল বারান্দার দিকে। আনাইশা এসেছে। সে এসে কাগজগুলো নাড়িয়ে দেখছে। তারপর নিচের দিকে তাকাতেই মাইশা হাত উঁচিয়ে দেখাতে লাগলো। আনাইশার নজর সহজে পড়ে গেল, যেহেতু দূরত্ব বেশি না।
আনাইশা ওদের দেখে ভীষণ খুশি হলো। ওদের ইশারা দিয়ে থাকতে বলে রুমের ভেতর চলে গেল, হয়তো দরজা লাগাতে। জুতো ফিরে আসলো, ওদের দেখে চোখ থেকে পানি গড়িয়ে পড়লো আনাইশার। মাইশা ওকে কাঁদতে মানা করলো। তারপর তাইজিনের কাছে থাকা দড়িটা নিয়ে ওকে ইশারায় বলল ওরা দড়ি ছুড়বে আর ও যেন সেটা ধরে। আনাইশা কিছুক্ষণ আকার ইঙ্গিতে বোঝানোর পর বুঝলো। তারপর দড়িটা আবার দেওয়া হলো উদিতের কাছে। উদিতের হয়েছে যত বিপদ, লম্বা হয়ে সে যে কত বড় অন্যায় করেছে সেটা বোধহয় বুঝতে পারছে। তার হাতটা উপরে তুলতে তুলতে শেষ হয়ে যাচ্ছে। যাই হোক, কিছুক্ষণ চেষ্টার পর আনাইশা দড়িটা ধরতে সফল হলো। মাইশা আনাইশাকে বলল শক্ত করে গিট দিতে। আনাইশা সেটা করলো। তারপর আর কিছু বলা লাগেনি, বাকিটা সে নিজেই বুঝে গেছে। তাড়াতাড়ি করে নিজের ব্যাগটা নিচের দিকে ছুঁড়ে মারতেই ওয়াহিদ সেটা ক্যাচ ধরে নিল। তারপর ওরা বাকিরা দড়িটা নিচে ধরেছিল, আর আনাইশা অনেক কষ্টে আল্লাহর নাম দিয়ে দড়ি দিয়ে নামতে লাগলো। একটু নিচে দিকে আসতে ভাবনার লিপিকা মিলে ওকে ধরে নামালো। আনাইশা নেমে আসতে ভাবনার লিপিকাকে জড়িয়ে ধরলো। মাইশার কাছে গিয়ে অশ্রুসিক্ত চোখ নিয়ে বলল, তোরা না থাকলে আজকে আমার আত্মহত্যা ছাড়ার কোনো পথ থাকতো না রে। একদম এইসব কথা বলবি না। জীবন আমাদের প্রতিটা পদক্ষেপে নতুন নতুন শিক্ষা দেয়। আমাদের উচিত সেই শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া। নিজেকে শেষ করে দেওয়ার মাঝে কাপুরুষত্ব ছাড়া কোনো বীরত্ব নেই, বুঝলি? সেই সময় তাইজিন তাড়া দিয়ে বলল, এইবার তাড়াতাড়ি বের হতে হবে আমাদের। ওরা মনে হচ্ছে দরজায় পাড়ি দিচ্ছে। আমি যখন নামছিলাম তখনই ওরা ডাকছিল, এতক্ষণে তো মনে হয় দরজা ভাঙা শুরু করে দিবে। মাইশা তো সবাইকে নিয়ে আবার সে দেয়ালের কাছে গেল। মাইশা সবাইকে একে একে নামিয়ে দিল। দেয়ালগুলো নিচু হলেও যেহেতু এইসবের অভ্যাস কারণ নেই, তাই এক পাশে মাইশা আরেক পাশে উদিত গিয়ে ওদের উঠাতে বা নামাতে সাহায্য করছে। যেহেতু আনাইশা ও 3 পিস পরেছিল, তাই ওরও নামতে অসুবিধা হয়নি। সবার শেষে মাইশা নামলো। সে সময় শুনতে পেল কেউ একজন দারোয়ানকে জোরে চিল্লিয়ে বলছে, কেন দেখনি তুমি বের হতে? ঘুমাওনি নাকি কাজের সময়? ব্যাস, কারো আর বুঝতে বাকি নেই যে কোণে আবার পালিয়েছে, সেটা তারা সবাই ধরে ফেলেছে। আর কোনো কথা নেই, সবাই মিলে উল্টো পথে দিল এক দৌড়। কেউ কোনো দিকে তাকায়নি। আবার আরেকটু দূরে এসে দাঁড়ালো সবাই। হাঁপিয়ে গেছে তারা। আবার দুপুর থেকে কিছু খায়নি তারা। দুপুরের খাবারও করা হয়নি আনাইশার চিন্তায়। আনাইশা নিশ্চয়ই এই অবস্থায় কিছু খায়নি। উদিত হাঁপাতে হাঁপাতে জিজ্ঞাসা করলো, এখন কি করব? গাড়িও তো নেই আশেপাশে, পালাবো কি করে? সেই সময় হুট করে কোথা থেকে একটা বড় মাইক্রোর মতন এসে দাঁড়ালো। সবাই চমকালো। মাইক্রো তার মানে নিশ্চয়ই বরের বাড়ি বা আনাইশার বাড়ির কেউ। শেষ রক্ষা কি তবে আর হলো না? গাড়ি থেকে নেমে এলো সুদর্শন পুরুষ। সুদর্শন শুনতেই হয়তো অনেকে সৌরাজের কথা মনে হয়। হ্যাঁ ঠিক, সৌরাজ এতক্ষণ ওদের কাণ্ড কীর্তি দূর থেকে দেখছিল। ওরা বিপদে পড়ে দৌড়াচ্ছে বুঝতে পেরে আড়াল থেকে বেরিয়ে আসলো। একজন দুইজন তো আর না, অবস্থা বেগতিক বুঝে পালাতে গেলে পুরো টিম নিয়ে পালাতে হবে জেনেই সৌরাজ আর গাড়ি আনার সিদ্ধান্ত নেয়নি। বাসা থেকে ড্রাইভারকে ডেকে তাদের একত্রে কোথাও যাওয়ার জন্য যে মাইক্রোটা আছে সেটাই এনে রেখেছে। যেমন ভাবনা তেমন কাজ, বুদ্ধিমান বটে সৌরাজ। সৌরাজকে দেখে সবাই কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে আছে। মাইশা একটু শক্ত মনের মানুষ, এই ঠুনকো বিষয়গুলোতে সে অবাক হয় না, তাই সে হাঁ করে না তাকিয়ে ভ্রু কুচকে দাঁড়িয়ে আছে। সৌরাজ এগিয়ে আসতে আনাইশা জিজ্ঞাসা করলো, স্যার আপনি এখানে? সৌরাজ উত্তর না দিয়ে মাইশার দিকে এগিয়ে গেল। সে জানে সব বুদ্ধি মাইশার, আর সাহসটাও মাইশা ওদের দেখিয়েছে, তাই অন্য কাউকে কিছু জিজ্ঞাসা করে লাভ নেই। পালাচ্ছ বনি? ভাবনা সহ বাকিরা সবাই চমকালো। মাইশা এভাবে সত্যিটা স্বীকার করে নিল। এখন যদি এ মানুষ তাদের সবাইকে ধরিয়ে দেয় তখন কি হবে? নিশ্চয়ই এ পুলিশকে বলে আসবে যেন ওদের কড়া শাস্তি দেয়। আর বিশেষ করে ভাবনার চিন্তা বেশি। স্যারের সাথে তো তারই বেশি ঝগড়া হয়, তার উপর আবার ফ্যামিলি ফ্রেন্ড। মা বাবা তো কানমলা দিয়ে নাক খড় দিয়ে সোজা ছাদের উপরে এই গরমের মাঝে দাঁড় করিয়ে রাখবে। গরমে ছাদে দাঁড়াতে এভাবে ভেবে ভাবনার ঘামগুলো তরতর করে পড়তে লাগলো। সৌরাজ আনাইশার কাছে গেল, জিজ্ঞাসা করলো, আপনার এই বিয়েতে মত আছে? আনাইশা একবার মাইশার দিকে তাকালো। মাইশার চোখের ইশারায় ভরসা দিল যেন ও স্যারকে সত্যিটা বলে। আনাইশা দুই পাশে মাথা দুলিয়ে না বলল, মুখে বলল, মা বাবা হুট করে বিয়ের আয়োজন করেছে, আমি জানতাম না বিয়ের কথা, আমার মত নেই এতে। থাকার যাওয়া ঠিক হয়েছে? আসলে স্যার প্রি প্ল্যান ছিল না, তাই বুঝতে পারছি না কি করব। সৌরাজ গিয়ে আরো একবার মাইশার সামনে দাঁড়ালো, বলল, এই এলাকায় থাকা মোটেও ঠিক না, দূরে নিয়ে যাওয়া দরকার।
তুমি চাইলে আমি তোমাদের সেফ জায়গায় নিয়ে যেতে পারি। আমাদের একটা বাংলো আছে দিনাজপুরে, ওইখানে তোমাদের আমি নিয়ে যেতে পারি। সবাই একে অপরের দিকে তাকাতাকি করতে লাগলো। মাইশা কি বলবে বুঝতে পারলো না। সে নিজে বন্ধু মহলের কাছে গেল, নিজেদের মধ্যে কথা বলে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করলো। আনাইশা সম্মতি দিয়ে মাইশা এগিয়ে গেল সৌরাজের কাছে। আমরা রাজি, কিন্তু আপনার কোনো সমস্যা হবে না? সৌরাজকে বিপদে ফেলবে এমন কোনো সত্তা এখনো সৃষ্টি হয়নি। কে বলেছে নেই? আপনার বস মানে আমাদের ডিসি স্যার এক ধমকে বের করে দিবে আপনাকে। তোমাদের বিজি স্যারকে যদি আমি বলি আমি ভার্সিটি থেকে চলে যাব, উনি 1 মাসের শোক পালন করবে। এবার বুঝুন আমার গুরুত্ব। আর এমনিতেও আমি বেশি তো ছুটি নিব না, শুধু 1 সপ্তাহ। ততদিন তোমাদের এইখানে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। মাইশা গাড়ির দিকে আনাইশাকে নিয়ে এগিয়ে যেতে যেতে বলল, কেউ কারোর জন্য শোক পালন করে না, সবাই নিজের জীবনে নির্দ্বিধায় এগিয়ে যায়। এর সর্বোৎকৃষ্ট উদাহরণ হয়তো আপনি। তারপর গটগট করে হেঁটে চলে গেল মাইক্রোর কাছে। মাইশার কথার মানে কেউ বুঝতে পারলো না, এমনকি ভাবনাও না। সেও তাকিয়ে থেকে মাইশার পিছু পিছু চলে গেল। ভাবনা মাইশার সাথে বসবে, তার আগে মাইশা ওকে নিষেধ করে বলল, সবাই পেছনে বসলে সামনে কে বসবে? পরে তো উনি অন্যদের মতন বলবে, আমাকে কি তোমরা ড্রাইভার পেয়েছো? উদিত, ওয়াহিদ, তাইজিন কেউ একটা বসে নিবে, আমার বসার কি দরকার? স্যারের সাথে বকবকের ক্ষেত্রে তোকে ভীষণ মানায়। স্যার তাহলে ঘুমিয়ে পড়বেন না, দুজন মিলে খুব তর্ক করবি, বুঝেছিস? ভাবনা কিছু বলল না, গিয়ে সামনে বসে পড়লো। সে বুঝতে পারছে মাইশা হয়তো অন্য কিছু সন্দেহ করে বা অন্য কিছু ভাবার জন্য ওদের দুজনকে একসাথে আনতে চাচ্ছে। কিন্তু মাইশাকে কিভাবে বুঝাবে এইসব সম্ভব না। ও চাইলেও হয়তো ওয়াহিদকে ভুলতে পারবে না, কিন্তু ও চেষ্টা করছে, অনেকটা পেরেছেও। এখন ওদের একসাথে দেখলে কষ্ট লাগে না, এমনকি রাতের বেলা ঘুমাতে গেলে বুক ফেটে কান্না আসে না। হ্যাঁ, একটু হয়তো মনে হয় ওয়াহিদকে মেসেজ দিয়ে একটু কথা বলতে, কিন্তু পরক্ষণে মনে হয় ও অন্য কারো। তারপর আর কিছু না, ঘুমিয়ে পড়ে। সারাদিনের ক্লান্তি থাকে, তাই ঘুমটাও সহজে চোখে ধরা দিয়ে দেয়। ভাবনাকে ড্রাইভিং সিটের পাশে বসতে দেখে মুচকি হাসলো সৌরাজ। কিছু না বলেই বসে গেল। কেউই কিছু জিজ্ঞাসা করলো না ভাবনাকে, কিন্তু ওয়াহিদ একটু অবাক হলো। ভাবনা তো এইভাবে অচেনা কারোর সাথে গিয়ে বসে না, তাহলে আজকে কেন? হয়তো কেউ বসেনি দেখে বাধ্য হয়ে ভদ্রতার খাতিরে বসেছে। ওয়াহিদ বলল, ভাবনা, তোর সামনে বসতে অসুবিধা হলে পিছনে আয়, আমি সামনে যাচ্ছি। মাইশা আটকে দিল, আমরা সবাই যথেষ্ট ঘুম কাতুরে, ভাবনা নিজের ঘুম কন্ট্রোল করতে পারে, তাই ও সামনে বসুক। দিনাজপুর যথেষ্ট দূর, স্যারের চোখ লেগে যেতে পারে। ভাবনা না হয় স্যারের সাথে কথা বলে ওনাকে জাগিয়ে রাখবে। কিন্তু স্যার, এর যদি সমস্যা হয়? না, আমার অসুবিধা হবে না, আর কথা বলার কেউ থাকলেই ভালো হবে। রাস্তায় কিছুক্ষণের জন্য সবাই চুপ হয়ে গেল। গাড়ি চলতে লাগলো আপন গতিতে। ভাবনা জানালার গ্লাসে মাথা টিকিয়ে বাইরেটা দেখছে। লিপিকা ওয়াহিদের কাছে বসেছে, ওয়াহিদের কাঁধে হেলান দিয়ে শুয়ে আছে সে। ওয়াহিদেরও চোখ বন্ধ, হয়তো ঘুমিয়ে গেছে দুইজনে। আনাইশা ওদের সাথে পিছনে বসেছে। যেহেতু ওকে আড়ালে রাখা দরকার, তাই পিছনে রাখা হয়েছে। সামনের দিকে উদিত আর মাইশা বসেছে, মাঝখানে তাদের বিস্তর পার্থক্য। উদিত বারবার মাইশার দিকে তাকাচ্ছে, তার মন চাচ্ছে দূরত্ব মিটিয়ে দিতে। তার মন চাচ্ছে লিপিকা আর ওয়াহিদের মতন সেও মাইশার কাঁধে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমাক। হয়তো কাছে আসাটা সমীচীন নয়, কিন্তু আজকে উদিতের ভীষণ ইচ্ছে করছে সব বাধাকে নাকচ করে খানিকটা এগিয়ে গিয়ে দুটো ভালোবাসার কথা বলতে। কিন্তু সেটা সম্ভব না। অবশ্যই সেটা তার জন্যই সম্ভব না। গোটা ফ্রেন্ড সার্কেল জেনে গেল ওর মনের কথা, অথচ ওই মাইশাকে জানাতে পারলো না। কিন্তু ওর ভয়টা যদি সত্যি হয়, মাইশা যদি কোনোভাবে ওকে রিজেক্ট করে, ওদের বন্ধুত্ব নষ্ট করে দেয়, তখন কি হবে? অবশ্য সেটার জন্য বিকল্প পথ বেছে নেওয়া আছে উদিতের। উদিত এইটা বিশ্বাস করে, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার। মাইশার কাছে আপাতত সে জায়গা পাবে না, তাই উদিতও গাড়িতে হেলান দিয়ে ঘুমানোর চেষ্টা করলো। মাইশা বাইরের দিকে দেখছিল, কিন্তু তার চোখের সামনের দিকে যেতেই সে দেখলো সৌরাজ বারবার তাকাচ্ছে ভাবনার দিকে। হয়তো কথা বলতে চাচ্ছে, কিন্তু মাইশার জন্য পারছে না। মাইশা হালকা হেসে চোখ বন্ধ করে নিল। সৌরাজ যেন ধরে নেয় যে ও ঘুমাচ্ছে। সৌরাজ একবার পেছনে তাকালো, মাইশাকে ঘুমাতে দেখে গলা খাকারি দিয়ে উঠল। ভাবনা ওর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, পানি খাবেন? পানি খেলে কি ঘুম চলে যায়?
আমি তো জানতাম চোখে মুখে পানি ছিটালে ঘুম যায়। আপনি গলা খাকারি দিলেন, ভাবলাম হয়তো গলা শুকিয়ে গেছে, তাই জিজ্ঞেস করলাম। সেই ছোটবেলার মতন। ভাবনা বুঝলো না। সৌরাজের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই সৌরাজ বলল, ছোটবেলায় তুমি এমনই করতে। আমি একটু কাশি ধীরে বলতে পানি দিব, হালকা পড়ে গেলে বলতে ব্যান্ডেজ লাগিয়ে দিব, যেন ব্যথা আমি নয় তুমি পেয়েছো। আমি ছোটবেলায় এত কেয়ারিং ছিলাম, ভাবতেই অবাক লাগছে। আপনার ছোটবেলার কথা এত সুন্দর মনে আছে। সবাই কি সবকিছু ভুলতে পারে? বিশেষ করে ছোটবেলার মতন এমন ইম্পর্টেন্ট একটা সময়। আর তুমি যখন ছোট ছিলে আমি তো তখন মোটামুটি বড় ছিলাম। বেশ ভালোই দিন কাটছিল আমার এইখানে তোমাদের সাথে, কিন্তু তোমার তো সেই সব কিছু মনে নেই। এইখানে ভালো লাগলে বিদেশে গেলেন কেন? জোর করে নিয়ে গিয়েছিল আমার ফুপি, তারপর কারোর সাথে যোগাযোগও করতে দেয়নি। এইভাবে আমার সাথে অনেকের সম্পর্ক ছিন্ন হয়ে যায়, ভুল বুঝে তারা দূরে সরে যায়। বলে পিছনে থাকা মাইশার দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলল, আবার আগের হাসি ফিরিয়ে নিয়ে বলল, সেসব বাদ দাও, অন্য গল্প করি। গ্রাম কেমন লাগে তোমার? ভাবনা উচ্ছ্বাসের সাথে গ্রামের ব্যাপারে কথা বলতে লাগলো সৌরাজের সাথে। মাইশা সৌরাজের সব কথা শুনেছে, বিশেষ করে শেষের কথাটা। চোখে থেকে পানি বের হলো তার। জীবন কত অনিশ্চিত। আমাদের ভাবনার বিরুদ্ধে গিয়ে জীবনের সাথে তাল মিলাতে আমাদের কত কিছু করতে হয়, কত সম্পর্ক ছিন্ন করতে হয়, কত মানুষকে ভুলতে হয়। সবটাই হয় ভাগ্যের ফেরে বাধ্য হয়ে বা নিজের স্বার্থের জন্য। ভোর ভোর সময় ওরা পৌঁছে গেল দিনাজপুরের সৌরাজের বাংলোতে। ভাবনা ঘুমিয়েছিল। কথা বলতে বলতে শেষ রাতের দিকে তার চোখ লেগে আসে। বাকিরাও হালকা ঘুমিয়েছিল, কিন্তু সৌরাজ ঘুমায়নি। হয়তো মাইশাও ঘুমায়নি। সে পুরো রাস্তা চোখ বুজেছিল, তবে তার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে তার ঘুম হয়নি। লিপিকা, ওয়াহিদ, উদিত, আনাইশা এরা ভালো ঘুমিয়েছে। বেশ ফুরফুরে মেজাজে এরা গাড়ি থেকে নামলো। সামনের দিকে তাকিয়ে দেখলো অনেক সুন্দর একটা বাংলো বাড়ি। বাড়ির বাইরের আঙিনার মতো জায়গায় অনেক সুন্দর আলপনা করা। আবার বাড়ির চারপাশে বিভিন্ন রকমের ফুলের গাছ, ফুলও ফুটেছে সুন্দর, তাই বেশ মনোরম লাগছে পরিবেশটা। সবাই তো ভাবছে বাড়ির বাইরেটা এত সুন্দর হলে ভিতরটা কত সুন্দর হবে। এই সময় বাড়ির ভিতর থেকে দুজন লোক আসলো। সৌরাজ তাদের পরিচয় করিয়ে দিল কেয়ারটেকার হিসাবে। যেহেতু ওরা কেউ থাকে না, তাই এখানে দুজন কেয়ারটেকার, একজন মালি আর একজন দারোয়ান রাখা আছে। ভিতরে খাবার বানানোর জন্য কাজের লোক আছে, তবে তারা লোক আসলে আসে। সৌরাজ সবাইকে বুঝিয়ে দিল সবকিছু, আর বলল যে কেউ এসে যদি কিছু বলে বা ফোন দিয়ে যদি কিছু জানতে চায় তবে যেন বলে সৌরাজ তার বন্ধুদের নিয়ে এসেছে। লোকেরা সবাই সম্মতি দিয়ে ব্যাগগুলো ঘরে নিয়ে যেতে লাগলো। যেহেতু ওরা বিশ্বস্ত, তাই সৌরাজ কোনো সন্দেহ করলো না। ভিতরে ঢুকে সবাই হা হয়ে গেল। এত সুন্দর করে সাজানো গোছানো বাড়িটা, সাথে কারুকার্যময়, দেখে মনে হচ্ছে অনেক পুরনো বাড়ি, তবে নিঃসন্দেহে আকর্ষণীয়। তাইজিন তো বলেই দিল, এইটা বাড়ি নাকি রাজপ্রাসাদ? আপনারা কেউ থাকেন না, তবু সবকিছু এত সুন্দর করে রাখা। প্রতি সপ্তাহে লোক আসে বাড়ি ঘর পরিষ্কার করতে। আমার মায়ের ভীষণ পছন্দের জায়গা এটা। ছোটবেলায় প্রায় আসতাম এখানে, তারপর তো বিদেশ চলে গেলাম। আর সবাই ভীষণ ক্লান্ত, রুমগুলো বুঝিয়ে দিলে ভালো হতো। সৌরাজ মায়ের দিকে তাকালো, তারপর সবাইকে বলল, যার যেই রুম পছন্দ যেতে পারো। উপরে 5টা ঘর আছে আর নিচে আছে 6টা, তার মাঝে ডান পাশে 3টা কাজের লোকদের জন্য। তোমরা চাইলে উপরে থাকতে পারো, আর কারো সমস্যা হলে নিচেও থাকতে পারো, তোমাদের ইচ্ছা। তাইজিন আর উদিত উপরে থাকতে চাইলো, ওরা একসাথে থাকবে। ভাবনা মাইশা যেখানে থাকবে সেখানে থাকবে বলল। মাইশা জানালো সে উপরের ঘরে থাকবে। উপরের ঘরগুলো একটা সৌরাজের ঘর। সবাইকে উপরে যেতে দেখে লিপিকা সিদ্ধান্ত নিল সে আর ওয়াহিদ নিচে থাকবে। তার কারণ তারা আলাদাভাবে সময় কাটাতে চায়, যদিও সবার সম্মুখে সেটা বলেনি। কিন্তু সৌরাজ বাদে উপস্থিত কারো কথাটা বুঝতে সমস্যা হয়নি। আনাইশাও বলল সে নিচে থাকবে, কারণ কোনো বিপদ হলে সে নিজে দিয়ে যেন পালিয়ে যেতে পারে। এতে লিপিকা হয়তো খানিকটা ক্ষুণ্ণ হয়েছে, কিন্তু একজন থাকবে দেখে কিছু বলেনি। সবাই যে যার ঘরে চলে গেল। ভাবনা আগে আনাইশাকে ওর ঘরে দিয়ে আসতে গেল। মাইশা ডাইনিং এ দাঁড়িয়ে ভাবনার জন্য অপেক্ষা করছে। সৌরাজ তার পাশে এসে বলল, নিজের পুরানো ঘরটা মনে আছে তাহলে? মাইশা উত্তর দিল না। চলে যেতে নিলে সৌরাজ আবারও বলল, মাইশা, আই এম সরি। বিশ্বাস করো আমি। বাকিটা বলবে তার আগেই ভাবনা চলে আসলো।
মাইশা আর সৌরাজকে কথা বলতে দেখে সে দাঁড়িয়ে গেল, কিন্তু মাইশা ওকে দেখলো, তাই সৌরাজ বাকি কথাটা বলার আগে ও ওর কাছে চলে গেল, ওর হাত ধরে বলল, চল সবাই, তুইও নিশ্চয়ই খুব ক্লান্ত। তুই স্যারের সাথে কথা বললে বল, সমস্যা নাই তো, আমি না হয়ে যাচ্ছি। স্যার আনাইশার ব্যাপারে কথা বলছিল, কথা শেষ হয়ে গেছে, এখন চল যাই। ভাবনা মাইশার সাথে ওর পিছু পিছু নাচতে নাচতে চলে গেল। বাড়িটার সাথে বাড়ির মনোরম পরিবেশটা তার মন উৎফুল্ল করে দিয়েছে। হ্যাঁ, আগে হয়তো মাইশার সাথে কখনো এই এলাকায় এসেছে সে, তবে এইখানে এসেছে কিনা তার মনে নেই। ছোটবেলায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তারপর থেকে ছোটবেলার কাটানো কোনো কথা তার মনে নেই। কিন্তু মাইশা যেহেতু ওর ফ্যামিলি ফ্রেন্ড ছিল আর ওর সাথে প্রায় ওদের পরিবারে দেখা হতো, তাই ওকে মনে রাখতে ভাবনার অসুবিধা হয়নি। কিন্তু অ্যাক্সিডেন্টের পর সৌরাজকে সে কখনোই দেখেনি। সৌরাজ যখন জিজ্ঞাসা করলো ওর পুরনো কথা মনে আছে কিনা, তখন ও ইচ্ছে করেনি সত্যিটা বলতে। কি দরকার পার্সোনাল কথা সবাইকে বলে বেড়ানোর। ভাবনা এসে ধপ করে বিছানায় শুয়ে পড়তে মাইশা রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, ফ্রেশ হয়ে বিছানায় শুবি, ওঠ। আমি জানতাম তুই এমন কিছু করবি, এজন্য তোর পিছু পিছু তোর ঘরে আসলাম। এমন করিস না প্লিজ, একটু রেস্ট নিতে দে, পরে ফ্রেশ হচ্ছি। তারপর কি মনে করে চট করে উঠে দাঁড়ালো। মাইশা নিজের ঘরের দিকে যাবে তার আগে ভাবনা ডাকলো, এই মাইশু। মাইশা দাঁড়িয়ে গেল, পিছনে ফিরতে ভাবনা ওকে জড়িয়ে ধরলো। মাইশা একটু অবাক হলো, ওকে হেসে ছাড়িয়ে জিজ্ঞাসা করলো, কি হলো, এত আদর কেন? প্রথমে ভীষণ অবাক হচ্ছিলাম, রাগও করেছিলাম তুই কেন স্যারকে বললি, কিন্তু এখন ভীষণ ভালো লাগছে। ভাগ্যিস তুই বললি। আমি না বলে উনি ঠিক ধরে ফেলতো, ভীষণ চালাক মানুষ, এমনি বুঝে যেত, নইলে অন্য কোনোভাবে বলতো। এমনও হতে পারে উনি ডাইরেক্ট গিয়ে আনাইশার বাবা মাকে জিজ্ঞাসা করবে, তখন তো আরও বিপদ হতো। একদম ঠিক, তুই কত ভালোভাবে বুঝে গেলি স্যারকে দুদিনের মধ্যেই। বাহ, দেখে মনে হয় যেন কতদিনের পরিচয় তোদের। মাইশা একটু চমকে তাকালো ভাবনার দিকে। ভাবনা অন্যদিকে ফিরেছিল, তাই হয়তো খেয়াল করেনি। তাড়াতাড়ি নিজের মুখটা স্বাভাবিক করে বলল, মানুষকে যদি 1000 বছর ধরে দেখি তবুও আমরা তাকে সঠিকভাবে চিনতে পারবো না। মানবজাতি এতটাই অদ্ভুত। আসছি আমি। মাইশা চলে গেল নিজের ঘরে, ভাবনাও ফ্রেশ হতে চলে গেল। সন্ধ্যায় সবাই একসাথে খেতে নেমেছে। দুপুরে সবাই ভীষণ ক্লান্ত ছিল, তাই কেউ কেউ নিজের খাওয়া ঘরে নিয়ে গেছে, আবার কেউ নিজের মতন একা একা খেয়ে তাড়াতাড়ি উপরে চলে গেছে। সৌরাজ ওদের সাথে কথা বলতে চায়, তাই সবাইকে খেতে ডেকে পাঠিয়েছে। উদিত জিজ্ঞাসা করলো, স্যার ডাকলেন যে? দিনাজপুর যখন এসেছো, আমার প্রস্তাব হচ্ছে আমরা 7 দিন 7 জায়গায় ট্যুর দেই, কি বলো? সবাই একে অপরের দিকে তাকাতাকি করলো। মাইশা নিশ্চুপ। ওয়াহিদ একটা উচ্ছলতা প্রকাশ করে জবাব দিল, হ্যাঁ যাওয়া যায়, কিন্তু আমার তো টাকা পয়সা বেশি আনেনি। তোমাদের স্যার থাকতে কিসের চিন্তা? ওইসব নিয়ে তোমাদের ভাবতে হবে না, শুধু আমার সাথে গেলেই হবে। রামরাই, স্বপ্নপুরী, রামসাগর, কান্তির মন্দির, হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজবাড়ি, সিংড়া জাতীয় উদ্যান, এগুলো জায়গা ভেবেছি। সবাই একটু চুপ থেকে জোরে চিল্লিয়ে বলে উঠল। নিশ্চুপ রইল কেবল মাইশা। সবাই খাওয়া দাওয়া করে নিজের ঘরে চলে গেল। যতই হোক, এই কয়েকদিন ওদের উপর ভালোই দুর্পিট গিয়েছে, তাই গিয়ে সবাই শুয়ে পড়ল। ঘুম নেই মাইশার চোখে। সবাই বলে চেনা জায়গায় গিয়ে নাকি শান্তির ঘুম হয়। মাইশারও হয়তো হতো, কিন্তু কিছু বিষাদপূর্ণ স্মৃতি তাকে এই জায়গায় শান্তি করে ঘুমাতে দিচ্ছে না। ভীষণ অস্বস্তি হচ্ছে তার। বারবার মন বলছে ভাবনার মতন যদি তারও দিনাজপুরের কাটানো স্মৃতিগুলো মেমোরি থেকে মুছে যেত, খুব ভালো হতো। মাইশা বারান্দায় যেখানে দাঁড়িয়েছিল তার পাশে আরেকজন উপস্থিত অনুভব করলো। মাইশা ঘাড় ঘুরিয়ে সৌরাজকে দেখতে পেল, আবার পুনরায় সামনের দিকে তাকালো। কোনো কিছু বলল না, অবাকও হলো না। তার ঘরের দরজা যেহেতু খোলা ছিল, তাই যে কেউ প্রবেশ করতে পারবে। খানিকক্ষণের জন্য পরিবেশটা নিশ্চুপ ছিল। সৌরাজে আগে কথা বলল, মিহান তো তুমি জানেন যখন জিজ্ঞাসা করার কারণ? অভিমান এখনো আছে? মাইশা জবাব না দিয়ে ঘরের ভিতরে ঢুকে গেল। সৌরাজও পিছু পিছু আসলো। আপনি যান, কেউ দেখলে খারাপ ভাবে। খারাপ ভাবার মতন আমি কিছু করিনি, তাহলে কেন যাব? মাইশা কিছু বলবে তার আগেই আনাইশা তার ঘরে বলতে বলতে ঢুকলো, মাইশু, আমার ঘুম আসছে না, ভয় লাগছে, তোর কাছে ঘুমাই। কিন্তু সৌরাজকে ঘরে দেখে সে 2 পা পিছিয়ে গেল। বুঝতে পারছে না এত রাতে মাইশার ঘরে সৌরাজ কি করছে।
সৌরাজ কিছু না বলে বেরিয়ে গেল ঘর থেকে। মাইশা বলল, ভেতরে আয়, ঘুমাবি। আনাইশা বিছানায় শুতে শুতে জিজ্ঞাসা করলো, এত রাতে স্যার তোর রুমে কেন রে? তোর ব্যাপারে কথা বলছিল, তোর মা বাবাকে বোঝানোর চেষ্টা করছি কিনা সেটা। আনাইশা আর কিছু বলল না, গুড নাইট বলে শুয়ে পড়ল। মাইশাও ঘরের লাইট অফ করে শুয়ে পড়ল। নিজের আপুকে বড্ড মিস করছে সৃজনী। প্রায় প্রতিদিন ওকে নিয়ে যাওয়া দিয়ে যাওয়া সবটাই করত তার দুই আপু। এখন তাকে একাই যাওয়া আসা করতে হয়। তবে ওর মামনি আসতে চেয়েছে, কিন্তু ও মানা করেছে। মানুষটা সারাদিন পরিশ্রম করে, আবার এতদূর হাঁটতে হাঁটতে ওকে আনতে আসবে, কি দরকার? এর থেকে ভালো সৃজনী একাই যাওয়া আসা করবে। এই পরীক্ষাটাও এখনই হতে হলো। ওর আপু যখন ব্যাগ আনতে এসেছিল ও বলেছিল ও যাবে, কিন্তু ওর আপু এক কথা, সামনে এক্সাম, ছাতার মাথা, এই পড়াশোনা আবিষ্কার করার কি প্রয়োজন ছিল সেটা সৃজনীর মাথায় ঢুকে না। আজকে এই পড়াশোনা না থাকলে ও ওদের সাথে বউ পালানো অভিযানে যেতে পারত। সৃজনী কেবল এই অভিযানের কথা জানে, ওর মা বাবা জানে ওরা বন্ধুরা মিলে ট্যুরে যাচ্ছে। কি মজাই না হতো। ভাবনা আপুর যদিও ইচ্ছা ছিল, কিন্তু ওর মাইশা আপু ওকে নিয়ে গেল না পরীক্ষার জন্য। ইস, ওরা না জানি কত আনন্দ করছে। সৃজনীর এসব আকাশ পাতাল ভাবনার মাঝে ওর সামনে গাড়ি থেকে নেমে এলো একজন লোক। সৃজনী ভালো করে দেখে চিনে গেল মানুষটাকে। সায়ন জিজ্ঞাসা করলো, তুমি সৃজনী না, মাইশার বোন? ভাইয়া, আপনার দেখি মেমোরি অনেক খারাপ। আমি তো এক দেখাই আপনাকে বিনা দ্বন্দ্বে চিনে ফেলেছি, আর আপনি কি না আমাকে জিজ্ঞেস করছেন? দেখে তো বেশি বয়স হয়েছে বলে মনে হয় না, এখনই এই অবস্থা। ডক্টর দেখান জরুরি করে। তোমার মেমোরি শার্প বলতে চাইছো? তাহলে একটা প্রশ্ন করে উত্তর দাও তো। বলুন বলুন, আমি সব উত্তর দিব। তোমার আপুর পুরো নাম কি মাইশা মিহান? সৃজনী মাথা দোলালো, যার অর্থ হ্যাঁ। সায়ন আবার জিজ্ঞাসা করলো, তোমার আপুর বিয়ে হয়েছিল তাই না? সৃজনীর মুখটা চুপসে গেল সাথে সাথে। সে ইয়ে মানে করতে লাগলো। শান বুঝলো মেয়েটা এত সহজে স্বীকার করবে না, তাই ওকে তাতিয়ে দিয়ে বলল, তুমি মনে হয় জানো না, মিথ্যে বলে তাই না? তোমার মেমোরি মোটেও শার্প না। সৃজনীও শায়নের তাতানিতে তেতে উঠে নাক ফুলিয়ে কোমরে হাত দিয়ে বলল, সৃজনী সায়রা মোটেও মিথ্যা বলে না, আপনি ভুল বুঝেছেন। আর হ্যাঁ, আমার সম্পূর্ণ মনে নেই, একটু মনে আছে 7 বছর আগের কথা তো, আমিও তখন মোটামুটি ছোট ছিলাম। তবে এতটুকু মনে আছে, সেদিন আপু অনেক খুশি ছিল। আমি জিজ্ঞেস করাই বলল আপু যে ওর বিয়ে। তারপর রাতে অনেক ঝড় হচ্ছিল, হুট করে আপু কাঁদতে কাঁদতে আমার কাছে এসে বলল এইখানে থাকবো না। তারপর আমরা বেরিয়ে আসি বাড়ি থেকে। এরপর আপু নিয়ে গেল ভাবনা আপুদের বাসায়, সেখানেই গেলাম। ওরা কি জানি কথা বললো, তারপর আমাকে বলল আজ থেকে আমরা ভাবনা আপুর বাসায় থাকবো। আর ভাবনা আপু বলল আপুর মা বাবাকে মামুনি আর বাবাই বলে ডাকতে। থাক, আর বলতে হবে না। তার মানে আগে মাইশা খুশি ছিল, যা হয়েছে বিয়ের পর থেকে হয়েছে। সৃজনী বোঝার চেষ্টা করলো সায়নের কথা, কিন্তু বুঝলো না। যেহেতু সায়নকে থামতে বলেছে, তাই নিশ্চয়ই আর কোনো প্রশ্ন নেই। এই জন্য সৃজনী সায়নকে ক্রস করে হাঁটা ধরলো। সায়ন সৃজনীকে আটকে বলল, তোমাকে যেতে বলেছি? আপনি তো কথা থামিয়ে দিতে বললেন, তাই আমি ভাবলাম হয়তো কথা শেষ। সারাদিন খাওনি নিশ্চয়ই, মাইশা খেয়াল করেনি সেটা? সৃজনী ব্যাগটাকে কাঁধে নিয়ে ঠিক করে নিতে নিতে বলল, মায়েশা আপু তো বাসায় নাই, আর আমি বাসায় গিয়ে খেয়ে নিব, দেরি হয়ে যাচ্ছিল তাই চলে এসেছি। বেশ দুষ্টু তো তুমি। অবশ্য তোমাকে যখন ছোট দেখেছিলাম তখনও যথেষ্ট দুষ্টু ছিলে তুমি। আচ্ছা দাঁড়াও। বলে সায়ন সামনের ফাস্টফুডের দোকানে চলে গেল। সেখানে কিছু খাবার কিনে সৃজনীর কাছে আসলো। সৃজনী হাতে খাবার ধরিয়ে দিয়ে বলল, এগুলো যেতে যেতে খাবে। লাগবে না ভাইয়া, আপনি নিয়ে যান। সায়ন গাড়ির দরজা খুলতে খুলতে বলল, আগে তুমি করে বলতে, এখনো সেটাই বলবে আশা করি। আর তোমার জন্য কিনেছি, ভালো না লাগলেও ফেলে দাও, আমি আসছি। সৃজনী খাবারের দিকে তাকালো। খাবার ফেলে দিবে, এটা কেমন কথা? খাবার ফেলা পাপ। কত লোক আছে যারা খাবার পায় না, আর সে পেয়েও ফেলে দিবে? কোনোদিনও না। সায়ন গাড়িতে উঠে জিজ্ঞাসা করলো, তোমার আপু কোথায় গেছে? সৃজনী অন্যমনস্ক হয়ে জবাব দিল, দিনাজপুর। সায়ন চমকালো। পুরনো জায়গায় মাইশা গিয়েছে, কিন্তু কেন? ও যতদূর মাইশাকে চিনে, কোনো কারণ না থাকলে তো যাওয়ার কথা না ওর। কেন? সৃজনীর হুঁশ ফিরল। যেতে যেতে বলল, ঘুরতে গেছে। তারপর খাবারগুলো খেতে খেতে বাড়ির দিকে যেতে লাগলো। সায়নও কিছুক্ষণ ভেবে মুচকি হেসে গাড়ি নিয়ে রওনা দিল। রামসাগর এসেছে আজকে মাইশা সহ বাকি সবাই মিলে। সৌরাজও সাথে আছে। মানব সৃষ্ট দিঘি হিসেবে বেশ পরিচিত এইটা সবার কাছে। ভাবনা, ওয়াহিদ, তাইজিন, উদিত
আনাইশা বেশ এক্সাইটেড। এই রামসাগর ব্যাপারে তারা অনেক শুনেছে বা বইয়ে পড়েছে, আজকে বাস্তবিক অর্থে দেখার সুযোগ হলো। দেখে সবাই বেশ উচ্ছলতা প্রকাশ করছে। ছুটে বেড়াচ্ছে ভাবনা আর আনাইশা, লিপিকা আর ওয়াহিদ হাঁটছে, তাইজিন ছবি তুলছে, আর উদিত সৌরাজ একসাথে গল্প করছে। মাইশা একান্তে দিঘির পানির কাছে এসে দাঁড়িয়ে আছে। ছোটবেলায় মা বাবার কাছে অনেকবার আবদার করেছিল এইখানে আসার, কিন্তু যাবো যাবো করে আর আসা হয়নি। আজকে সেই ইচ্ছেটা পূরণ হলো। পাশে তার মা বাবা নেই। সত্যি নিয়তি বড্ড নিষ্ঠুর। নিজের ছায়া পানিতে দেখছিল মাইশা। হুট করে দেখলো তার ছায়ার সাথে আরো একটা ছায়া এসেছে। মাইশা চমকে পিছনে তাকাতে হতবিহব্বল হয়ে গেল। এ কি, এর সাথে এখানে? তো ও এখানে কি করছে? মাইশা জিজ্ঞাসা করলো। আপনি এখানে কি করছেন? এরশাদ হাসলো। মাইশার পাশে দাঁড়িয়ে বলল, অবাক হয়েছো নিশ্চয়ই, নাকি খুশি হয়েছো, কোনটা? মাইশা এরশাদের থেকে মুখ ফিরিয়ে সামনে তাকিয়ে বলল, আমি হতবিহ্বল হয়েছি। আমার খুশি হওয়া না হওয়ার সাথে আপনার কোনো সম্পর্ক নেই। এরশাদ আরো এক দফা হাসলো। কিছুক্ষণ চুপ থেকে সামনের দিকে তাকালো, বলল, মিটিং এ এসেছিলাম, সৌরাজ ফোন দিয়ে বলল তোমাদের গল্পটা, মানে তোমাদের সো কল্ড বউ পালানো অভিযান না কি সামথিং। তারপর বললো মিটিং শেষ করে জানো আমিও আসি, যেহেতু এক জায়গায় এসেছি তাই চলে আসলাম। মাইশা শুধু ওহম বলল। তারপর দুজনের মাঝে নীরবতা। নীরবতা ভেঙে মাইশা জিজ্ঞাসা করলো, কবে যাবেন? তোমরা যখন যাবে তখন। মাইশা আবারও নিশ্চুপ। এরশাদ বলল, ছোটবেলায় আমি এখানে কোথাও এসেছিলাম, তোমাদের বাসায়, তাই না মিহান? মিহান ডাকায় মাইশা এরশাদের দিকে তাকালো, খানিকটা গম্ভীর স্বরে বলল, সবাই আমাকে মাইশা বলে ডাকে, আপনিও তাই বলবেন প্লিজ। বেশ, তাই হোক, কিন্তু আমার প্রশ্নের উত্তর দিলে না যে। আপনার প্রশ্নের উত্তর আমি জানি না। আমার ছোটবেলার কথা মনে নেই কিছু। বিয়েটা মনে আছে তো? আমাদের বিয়ে, সেটা কিন্তু এখনো আছে। সেটা থাকা না থাকা সমান। শুনেছেন নিশ্চয়ই আমাদের তালাকের ব্যাপারে কথা চলছে। খুব শীঘ্রই আপনার মুক্তি হবে আমার থেকে। কণা আপুকে বিয়ে করে নেবেন আপনি। কণা আপুকেও আনতে পারতেন। এখন নিশ্চয়ই বোরিং সময় কাটবে আপনার। তোমরা থাকলে সময় কখন চলে যাবে আমি নিজেও বুঝতে পারবো না। তারপর কিছু না বলে মাইশা থেকে সরে অন্যদিকে হাঁটা দিল। ইরশাদকে ভালোই করেছে, কারণ ইরশাদ যাওয়ার সাথে সাথে মাইশা নির্বাক হয়ে কাঁদতে লাগলো। চোখ থেকে অনবরত পানি পড়তে লাগলো তার। বিচ্ছেদ সে চায় না, কিন্তু নিয়তি হয়তো ভাগ্যে অন্য কিছু লিখেছে। পিছন থেকে ভাবনার ডাক পেতেই মাইশা নিজের চোখের পানি মুছে ওদের সবার কাছে গেল। আজকে মাইশা আর ওর বন্ধুদের সাথে সৌরাজ আর ইরশাদ সবাই এসেছে কান্তজির মন্দিরে। দিনাজপুর বললেই বেশিরভাগ মানুষের কাছে শোনা যায় কান্তজির মন্দিরের নাম। এর মূল কারণ এর বাইরের কারুকার্য আর প্রাচীনত্ব। যথেষ্ট রুচিসম্পন্নভাবে করা হয়েছে এটি, সেটা দেখলেই বোঝা যায়। সবাই মিলে ঘুরে ঘুরে দেখছে মন্দিরটা। বলা তো যায় না আবার কখনো আসা হবে কিনা। ভাবনা একটা আর্ট দেখে আটকে যায়, দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে জায়গাটা বেশি বিশাল না, তাই ওর হারিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। ভাবনাকে একা পেয়েই ওকে জ্বালাতে চলে আসলো সৌরাজ। পেছন দিক দিয়ে ভাও বলে চমকে দিল ভাবনাকে। ভাবনাও স্বভাব অনুযায়ী চিল্লিয়ে উঠলো। দৌড়ে আসলো ওর বন্ধু মহল। আসলে সৌরাজ ভাবেনি ভাবনা এত জোরে চিৎকার করবে যে ওর বন্ধু মহল পর্যন্ত শুনতে পাবে। এরকম জানলে সরাসরি দুইটা কথা বলেই জ্বালাতো, এইরকম ভাবে ভয় দেখাতো না। ভাবনা চোখ বুঝে চিৎকার দিয়েছিল, আর চোখ খুলে দেখলো তার সামনে সৌরাজ মুখ লটকিয়ে কোমরে হাত দিয়ে বিরক্তিকর মুখ নিয়ে দাঁড়িয়ে আছে। ভাবনা হাফ ছেড়ে বলল, তার মানে আপনি ভয় দেখিয়েছিলেন? না, এখানে কিছু ভূত ঘোরাঘুরি করে, ওরা ভয় দেখিয়েছিল, গর্ধব একটা। ভাবনা বলে ক্যাবলাকান্তের মতন সৌরাজের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। মাইশা দৌড়ে এসে ভাবনাকে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে ভাবনা তোর? ভয় পেয়েছিস নাকি ব্যথা পেয়েছিস? মাইশার ব্যতিব্যস্ত অবস্থা দেখে ভাবনা শান্ত হয়ে ওকে বলল, আরে চিন্তা করিস না, সৌরাজ স্যার পিছন থেকে এমন ভাবে ডাক দিয়ে উঠছিল যে আমি চমকে গিয়েছিলাম, আর বেশি কিছু না। বুঝলি উদিত, তাইজিন আমাদের ভাবনা রানী এখন ভূতের ভাবনা ভাবছে। আমাদের সবাইকে বলে ম্যাডাম নাকি অনেক সাহসী, অথচ দেখ আজকে সামান্য একটা ডাকে ভয় পেয়ে গেল। তাইজিন ও ওয়াহিদকে সাপোর্ট দিয়ে বলল, আরে ভাবনা রানী এত জখম
ভয় পাস? তখন কোন দুঃখে একা একা এখানে দাঁড়িয়ে থাকতে গেলে? কোন জায়গায় যাবে না বুঝলে? আমাদের সঙ্গে আঠার মতো লেগে থাকবে। আমি বলি কি, তুই আজকে ওয়াশরুমে একা যাবে না, মাইশাকে নিয়ে যাস। আমার মনে হয় ভূত বা পেতনি যেই আসুক বেশিক্ষণ স্থায়ী হবে না। কেন কেন? ভাবনার চিৎকার পেতনি বা ভূত জাতির সাথে হার্ট অ্যাটাকের ভয়ে পালাবে। ভাবনা ওয়াহিদের উপর রাগ হলো। নাক ফুলিয়ে নিচের ওড়নাটা কোমরে বেঁধে ওদের দুইজনের দিকে এগিয়ে যেতে যেতে বলল, হ্যাঁ, ভূতেরা তো দেখবেই আমি কতটা ভয়ঙ্কর, কিন্তু কি বলতো, আমি তো নির্দয় নই। নিজের ফ্রেন্ডদের আগে ভূত যে নিজের ভয়ঙ্কর চেহারা দেখাবো, এটাই তো ঠিক না। আয়, তোদের দুটোকে কান মলা দিয়ে নিজের ভয়ঙ্কর রূপটা দেখাই দি। আয়। বলতে বলতে ভাবনা এগিয়ে গিয়ে ওদের ধরবে, তার আগেই দুইজন দুই দিকে দৌড় দিল। ভাবনা তাইজেনকে ফেলে ওয়াহিদের দিকে দৌড় দিল আগে। এই ছেলেটা ওকে বেশি পচিয়েছে। ওর দুই কান টেনে যদি আজকে ছিঁড়ে না ফেলতে পারে তবে ওর নামও ভাবনা না। এইরকম পরিকল্পনা করে ছুটলো ভাবনা ওয়াহিদের দিকে। মাইশা ওদের দৌড়াদৌড়ি দেখে চিল্লিয়ে বলতে লাগলো, আরে থাম তোরা, বাচ্চা হয়ে গেলি নাকি? এইখানে কেউ এইভাবে অসভ্যের মতন দৌড়ায় নাকি? থাম বলছি। মাইশা এগিয়ে যাবে তার আগে উদিত মাইশার দুই হাত টেনে পিছনের দিকে নিয়ে যেতে লাগলো। মাইশা চমকালো। উদিতের দিকে তাকাতেই উদিত চোখের ইশারায় ওর পিছু পিছু আসতে বলল। ওই জায়গা থেকে কিছু দূর এগিয়ে গিয়ে থামলো উদিত। মাইশা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। উদিত বুঝতে পেরে বলল, তুই খেয়াল করিসনি কিছু বাজে ছেলে তোর দিকে তাকিয়েছিল। লিপিকা মন্দিরের ভেতরে দেখতে গেছে, তাই হয়তো ওকে দেখেনি, কিন্তু তুই আমাদের সাথে ছিলি, তাই তোর দিকে বারবার দেখছিল। আমার ভালো লাগেনি ব্যাপারটা, তাই তোকে নিয়ে আসলাম। আমার মতন বহুরূপী মেয়ের দিকে কে তাকাবে বল? তোর নিশ্চয়ই কোনো ভুল হয়েছে। রূপহীন কে বলেছে? তোর মোহময়ী রূপ যে কাছে থেকে দেখেছে সে নিশ্চয়ই আপ্লুত হয়ে তোর প্রেমে পড়ে যাবে নিশ্চিত। আর বাকি রইল ওই ফাজিল ছেলেগুলোর কথা। ওরা তো মেয়ে পেলেই হলো, সেটা বয়স্ক হোক বা ছোট বাচ্চা। মেয়েরা ওদের কাছে ভোগের বস্তু ছাড়া আর কিছুই না। উদিত সহজে রাগ করে না। আজকে ওর রাগের পরিমাণ দেখে বুঝলো ও যা দেখেছে ঠিক দেখেছে। তাই মাইশার তর্ক না করে উদিত সহ সামনের দিকে গেল। ঈশা দূর থেকে সবার কাণ্ড দেখছিল আর হাসছিল। সৌরাজকে মুখ ফুলিয়ে তার কাছে এসে বসতে দেখে ঈশাদের প্রচুর হাসি পেল। হাসতে হাসতেই বলল, কাজ হলো না? সৌরাজ রাগী গলায় জবাব দিল, গর্দভ একটা, কিভাবে হবে? ঈশাদ হাসলো। আনার জিজ্ঞেস করলো, রাগ ভাঙিয়েছিস মাইশার? সৌরাজ দীর্ঘ নিঃশ্বাস ফেলে জবাব দিল, সে আমার সাথে কোনো কথাই বলতে রাজি না। ঈশাদ কিছু বলল না। আবার সামনে তাকিয়ে দৃশ্যগুলো উপভোগ করতে লাগলো। রাতের অন্ধকারে ঘরবন্দি মানুষটা কিভাবে পড়ে আছে ঠিক বোঝা যাচ্ছে না। কতগুলো মানুষ আছে সেটাও বোঝা যাচ্ছে না, কারণ ঘরের লাইট বন্ধ। একে তো বাইরের অন্ধকার, তার উপর ভিতরের ঘরের অন্ধকার। চেয়ারে থাকা মানুষগুলো বারবার নিজের হাতের দড়ি খোলার চেষ্টা করছে, কিন্তু ব্যর্থ আর ক্লান্ত হয়ে ঝিমিয়ে পড়ছে। চিৎকার করারও উপায় নেই, কারণ তাদের মুখ বাঁধা। একে অপরকে ইশারায় কিছু বলবে সেই উপায়ও নেই, কারণ তারা কেউ কাউকে দেখতে পারছে না। হুট করে দরজা খুলে কিছুটা লাইট ঘরে প্রবেশ করলো। দেখা গেল কোনো এক লোকের ছায়া যে ঘরের ভিতরে প্রবেশ করেছে। লোকগুলো লোকটিকে দেখে কাঁপছে আর বেশি করে। দরজা খুলে লোকটি ঘরের লাইট অন করে দিল। তারপর বিদখুটে হাসি দিয়ে ছেলে দুটোর সামনে গিয়ে চেয়ার টেনে বসলো। চেয়ারেও হেলান দিয়ে বলল, বেশি দেরি করে ফেললাম বুঝি আসতে, তাই না? ছেলেগুলো খালি করতে লাগলো। লোকটি তার পাশে দাঁড়িয়ে থাকা একজনকে ইশারা করতেই সে এসে লোকগুলোর মুখটা খুলে দিল। মুখ খোলা পাওয়ার সাথে সাথে লোকগুলো বলতে লাগলো, আমাদের ছেড়ে দিন, আমরা আপনার কি ক্ষতি করেছি? কেন মন্দির থেকে বের হতেই আমাদের তুলে আনলেন? লোকটি বেশ জোরে হুহা করে হাসলো। তারপর হাসি থামিয়ে বসা থেকে দাঁড়িয়ে ছেলেগুলোর চেয়ারের আশেপাশে ঘুরতে ঘুরতে বলল, তোরা যে আমার শ্যামাঙ্গিনীর দিকে তাকিয়েছিলি, ওকে চোখ দিয়ে বিচ্ছিরি ভাবে গিলে খাচ্ছিলি, সেই শাস্তি তোদের দিতে হবে না বল? ছেলেগুলো একে অপরের দিকে তাকালো। তারপর পুনরায় প্রশ্ন করলো, কোন মেয়েটা? লোকটি আবার জোরে হেসে উঠলো, বলল, তোরা প্রতিদিন এত মেয়ে দেখিস যে কনফিউজড হয়ে গিয়েছিস। কোন মেয়ে? আজকেই তো দেখলি ওই যে মন্দিরে। ছেলেগুলো আবার প্রশ্ন করলো, মন্দিরে তো অনেক মেয়েই দেখেছি, কোন মেয়েটা? লোকটি দুই হাতে দুইজন ছেলের গাল চেপে ধরলো, হুঙ্কার দিয়ে বলল, নির্লজ্জ ছেলে, বেহায়াপনা এতই করেছিস যে
গণনার বাইরে চলে গিয়েছে মেয়েদের সংখ্যা। মেয়েদের চোখ দিয়ে গিলে খেতে খুব ভালো লাগে, তাই না? আইন তোদের শাস্তি দেয় না বলে কি ভেবেছিস তোদের শাস্তি দেওয়ার কেউ নেই? আজকে তোদের এত ভয়ানক মৃত্যু দেব যে তোরা মুক্তির জন্য ছটফট করবি, কিন্তু মুক্তি পাবি না। তবে তার আগে বলে লোকটি কিছু লোককে ভিতরে আসতে বলল। লোকগুলো বড় বড় দুইটা ঝুড়ি নিয়ে আসলো। ঝুড়িগুলো নিয়ে ছেলেগুলোর সামনে রাখা হলো। ঝুড়ি খুলতেই দেখা গেল অনেকগুলো সাপ একসাথে গিজগিজ করছে। ভয়ানক সেই সব এক একটা বিষধর সাপ। ছেলেগুলো চিল্লিয়ে প্রাণ ভিক্ষা চাইতে লাগলো। লোকটি হাসলো আবার। ঝুড়ি বন্ধ করে আরেকজনকে কিছু আনতে বলল। আরেকজন ঘরে ঢুকলো দুটা গরম করা মোটা মোটা লোহার শিক নিয়ে। ছেলেগুলো কিছু বলবে তার আগে সেই নিষ্ঠুর লোকটি হাতের শিকগুলো ছেলেগুলোর চোখ দুটোতে ঢুকিয়ে দিল। চিৎকার দিয়ে নিজের বেঁধে রাখা হাত পাগুলো নিয়ে ছটফট করতে থাকলো ছেলে দুইটা। লোকটির মন গলল না। সে পুনরায় শিক দুটো বের করে আবার ফাঁকা চোখগুলোতে ঢুকিয়ে দিল। তারপর জোরে জোরে হাসতে লাগলো। ছেলেগুলো হঠাৎ অনুভব করলো কিছু একটা তাদের শরীরে পেঁচিয়ে উঠেছে। বুঝতে পারলো এটা সাপ। কষ্ট নিয়ে ওরা প্রাণ ভিক্ষা চাইলো, কিন্তু লোকটি প্রাণ ভিক্ষা দেওয়ার বদলে হাসতে হাসতে বলল, যতক্ষণ না মরবি ততক্ষণ এই সাপের ছোঁয়া অনুভব কর। আমি আবার একটু দয়াবান প্রকৃতির, তাই তোদের চোখ অন্ধ করে দিয়ে এই সাপগুলো ছেড়ে দিয়েছিলাম। তারপর দরজা বন্ধ করে লোকটি আর তার দলবল বেরিয়ে গেল জায়গাটা থেকে। লোকটি যেতে যেতে গুনগুনিয়ে গাইতে লাগলো, ক্রস মাই হার্ট এন্ড হোপ টু ডাই, ওয়েলকাম টু মাই ডার্ক সাইড। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।